সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের পারিবারিক আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড লিগ্যাল এইড। প্রতিবারের মতো আমার কো-হোস্ট হিসেবে উপস্থিত আছেন কায়সার খান। আসসালামু আলাইকুম কায়সার ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকের অনুষ্ঠানটি একটু ভিন্নভাবে সাজিয়েছি। আজকের অনুষ্ঠানে আমার অতিথি হিসেবে যিনি আছেন তাকে আসলে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তিনি অতি পরিচিত মুখ, কমিউনিটি ব্যক্তিত্ব এবং এনটিভি পরিবারের সাথে যার সম্পৃক্ততা অনেক দিন যাবৎ এবং আইন অঙ্গনে যিনি আমাদের পথিকৃৎ, আমরা তাকে তারকা ব্যারিস্টার হিসেবে দেখি, জনাব মোহাম্মদ মুঈদ খান। তিনি আমাদের সাথে উপস্থিত আছেন। আমাদের এই ল অ্যান্ড লিগ্যাল অনুষ্ঠানে তিনি আমাদেরকে আজকে লিগ্যাল অ্যাডভাইস দিয়ে সহায়তা করবেন। মুঈদ ভাই, আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। বাকরুদ্ধ হয়ে গিয়েছেন। আমি খুবই গর্বিত যে ল অ্যান্ড লিগ্যাল এর অনুষ্ঠানে তাকে আমরা পেয়েছি। আমরা তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ অ্যাডভাইস নেব। ল অ্যান্ড লিগ্যাল এর অনুষ্ঠানটি একটি পারিবারিক আইন বিষয়ক অনুষ্ঠান, তবুও দর্শকদের ডিমান্ডের ভিত্তিতে দর্শকদের কোয়েরিজগুলোকে ফুলফিল করার জন্য আমরা আজকের অনুষ্ঠানটি একটু ভিন্ন আঙ্গিকে সাজিয়েছি। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার নিয়ে। দর্শকদের প্রশ্ন অনুসারে চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডারের সাথে সাথে যে বিষয়গুলো জড়িত থাকে, আমাদের অনেক ইমিগ্রেন্ট যারা এদেশে আছে তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস এবং চাইল্ডস, তাদের রাইট, এই দেশে রাইটসগুলো কি আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আমাদের যে অতিথি আছেন মুঈদ ভাইয়ের কাছ থেকে শুনব। মুঈদ ভাই, আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন, তারপরে আমরা আসবো প্রশ্ন পড়ব। আমি কি চশমাটা খুলছি? দর্শক মণ্ডলী, আনন্দের অশ্রু কি এই আমার চোখে বাম দিক থেকে অল্প অল্প করে বের হয়ে এসছে। আমার সম্মানিত এবং দর্শক জনপ্রিয়, দর্শক নন্দিত যে উপস্থাপক ইমতিয়াজ হোসেন ভাই ব্যারিস্টার, তিনি যেভাবে আমাকে আপনাদের মাঝে পরিচয় করে দিয়েছেন, ভাই আপনাকে ধন্যবাদ। তিনটি কারণে আমি অত্যন্ত আনন্দিত আজকে। প্রথমত, ল অ্যান্ড লিগ্যাল এইড এই অনুষ্ঠানটির স্রষ্টা এবং দ্রষ্টা হচ্ছেন আমাদের এই শ্রদ্ধাভাজন ইমতিয়াজ হোসেন ব্যারিস্টার ভাইয়া এবং সলিসিটর ভাইয়া, আমি দুঃখিত। এবং তার পাশে উপস্থিত রয়েছেন আমাদের বাংলাদেশি কমিউনিটির আরেকজন দিকপাল, সিভিল সার্ভেন্ট কাউসার খান ভাইয়া। দুজনকে আমাকে যেভাবে আমন্ত্রণ জানিয়ে তারা আমাকে সম্মান দেখিয়েছেন, সেই জন্য আপনাদের সবাইকে, দুজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। আমরা অতি আনন্দিত মুঈদ ভাইকে আমাদের সাথে পেয়ে। মুঈদ ভাই এবং এনটিভি পরিবার এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং মুঈদ ভাইয়ের এই এনটিভি পরিবারে পদচারণা এবং আরও বেশ কিছু আইন অনুষ্ঠান নিয়ে তিনি দীর্ঘদিন যাবৎ আপনাদের বিভিন্ন ধরনের অ্যাডভাইস দিয়ে আসছেন। তো আমরা যেহেতু গত পর্বে চাইল্ড অ্যারেঞ্জমেন্ট নিয়ে কথা বলেছিলাম, চাইল্ড অ্যারেঞ্জমেন্টগুলোর সাথে ইমিগ্রেশন স্ট্যাটাসের কতটুকু রিলেশনস আছে, কতটুকু ফ্যামিলি লয়ের সাথে এটা কতটুকু রিলেটেড, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে, একটা টেক্সট ফোন নাম্বার আছে, সেখানেও টেক্সট করতে পারবেন অথবা স্টুডিওতে কল করতে পারবেন, এবং একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সেই ইমেল অ্যাড্রেসেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে। এছাড়াও এই অনুষ্ঠানের বাইরে, এই অনুষ্ঠানটি সাধারণত পরিচালিত হয় এভরি আদার ফ্রাইডে, পাক্ষিকভাবে যেহেতু প্রচারিত হয়। এই গ্যাপের সময় আপনারা যদি কোনো প্রশ্ন রাখতে চান আমাদের কাছে, আপনারা ইমেল করতে পারবেন অথবা টেক্সট করতে পারবেন। সাথে সাথে ল অ্যান্ড লিগ্যাল এইডের যে ফেসবুক পেজটি আছে, সেখানেও আপনারা প্রশ্ন রাখতে পারবেন। আমাদের গেস্ট যারা আছেন অথবা ল অ্যান্ড লিগ্যাল এইড টিম আপনাদের উত্তর দিবে। আমি মুঈদ ভাই, প্রশ্নে যাওয়ার আগে একজন কলার আছে। কলার আপনার নাম বলে প্রশ্নটা করুন। আমার নাম আব্দুল পাটোয়ারি। জি আব্দুল পাটোয়ারি ভাই, বলুন আপনার প্রশ্নটা রাখুন।
আমার রিগার্ডিং ই ভিসা, আমি ই ভিসার এখানে সমস্ত কার্যক্রম শেষ হয়েছে। শেষ হওয়ার পরে আমি একটা ভিসা যন্ত্রের মধ্যে আছে এটা ওই একটা অ্যাকাউন্ট নম্বর দিচ্ছে, জি একটা ইমেল থেকে একটা অ্যাকাউন্ট নম্বর দিচ্ছে আর কি। এখন দেখতে যাওয়ার সময় কি কি করবো, কেমন কি করা যায়? জি দর্শক, আপনি দেখতে থাকুন। আর আপনার আর কোনো প্রশ্ন আছে? নো নো নো, আপনি দেখতে থাকুন, আমার অতিথি আপনার প্রশ্নের উত্তরটা দিবেন। জি ধন্যবাদ। দর্শকের প্রশ্নটি যদি আপনি ধন্যবাদ। আপনি দেন প্লিজ। ই ভিসার যে বিষয়টি চারিদিকে ই ভিসা নিয়ে ব্যাপক তোলপাড় চলছে, সরকার ইতিমধ্যেই যেহেতু এই ভিসার সরষের ভূত ঢুকে পড়েছে, সে কারণে এই ই ভিসার লাস্ট ডেডলাইন ছিল 31 ডিসেম্বর 2024, কিন্তু ওভার 1 মিলিয়ন অফ পিপল, মানে যারা অ্যাপ্লিকেন্ট, যারা ইমিগ্রেন্ট, তারা এখন ই ভিসা না নেওয়ার কারণে সরকার টাইমটিকে বাড়িয়ে 31 মার্চ 2025 পর্যন্ত বর্ধিত করেছে। এখন আপনার যে প্রশ্নটি আপনি জিজ্ঞেস করেছেন যে আপনি ই ভিসা বোধহয় একটু ভেঙে ভেঙে আসছিল, যতটুকু বুঝতে পেরেছি আপনি রেজিস্ট্রেশন করতে পেরেছেন ঠিকই, বাট হয়তো বা আপনার ই ভিসাটি দেখা যাচ্ছে না, অথবা আপনার মোবাইলে এটি ঠিকভাবে উঠে আসছে না। কয়েকটি স্টেপ। প্রথমত আপনাকে দেখতে হবে আপনি এই ই ভিসাটি তৈরি করার সময় আপনার বায়োমেট্রিক কার্ডের ডিটেলস ঠিকমতো দিতে পেরেছেন কিনা, আপনার যে ফুল নেম, ডেট অফ বার্থ এটা ঠিকমতো গিয়েছে কিনা, আপনার টেলিফোন নাম্বার পাশাপাশি আপনার পাসপোর্টের ডিটেল ঠিকমতো গিয়েছে কিনা। এবং পরবর্তী পর্যায়ে একটি স্টেপ থাকবে যেখানে আপনার ছবি লাইভ ক্যামেরাতে ধারণ করা হবে। লাইভ ক্যামেরা ধারণ করার সময় সামনে, ডানে, বাঁ থেকে আপনার ছবি তোলা হবে। যদি এই স্টেজটি আপনি পার না করে থাকেন তাহলে কিন্তু বোধহয় আপনার এই ই ভিসাটি সমস্যাগ্রস্ত অবস্থায় রয়েছে। আপনাকে যেটি করতে হবে, হোম অফিসের পক্ষ থেকে একটি হেল্প করার জন্য একটি টেলিফোন নাম্বার দেওয়া আছে, একটি ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে। আপনারা যদি যোগাযোগ করেন, এই দর্শকের উদ্দেশ্যে বলছি, আপনার উদ্দেশ্যে বলছি, যদি আপনার ই ভিসাটি ঠিকমতো না দেখা যায় আপনার মোবাইলে এবং আপনি যদি এটিকে অ্যাক্সেস না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য অনেক সমস্যা হবে। দেশের বাইরে গিয়ে বাইরে থেকে ফিরে আসার পথে হেথ্রো এয়ারপোর্ট অথবা অন্য কোনো এয়ারপোর্ট আপনাকে আটকে দেওয়া হতে পারে। এই কারণে অতি দ্রুত হেল্প ডেস্কের সাথে যোগাযোগ করবেন, ইমেল পাঠাবেন, অথবা একটি টেলিফোন নাম্বার আছে, সেই প্রেসক্রাইব টেলিফোন নাম্বারে টেলিফোন করে আপনার যে জায়গাটির সমস্যা সেই সমস্যাটিকে তুলে ধরলে তারা আপনাকে হেল্প করবে সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। এছাড়াও আপনার আশেপাশে অনেক কোয়ালিফাইড লয়ার্স রয়েছেন, তাদের শরণাপন্ন আপনার হতে পারবেন যদি এই ধরনের সমস্যায় অন্য কোনো দর্শক যদি সমস্যাগ্রস্ত হয়ে থাকেন। আশা করি আপনি আপনার প্রশ্ন উত্তরটি পেয়ে গিয়েছেন। ধন্যবাদ। ধন্যবাদ মোহিত ভাই। আমি একটা সম্পূরক প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে অনেকে বায়োমেট্রিক কার্ড দিয়ে অ্যাকাউন্টটা যে ক্রিয়েট করে, জি, অনেকে পাসপোর্টটাকে কানেক্টেড করে না। জি, এই বিষয়ে যদি আপনি একটু দর্শকদের বলেন। অনেক আমার দেখা যে অনেকেই পাসপোর্ট, কেন আপনি যখন ট্রাভেল করবেন বায়োমেট্রিক কার্ডটা তো আর কোনো রিলেভেন্ট থাকছে। জি জি, সেক্ষেত্রে আপনাকে দেশ থেকে আসার বা যাওয়ার ক্ষেত্রে আপনি যদি পাসপোর্টটাকে কানেক্ট না করেন, এটা কি দর্শকদের মারাত্মক সমস্যা হবে কিনা? মারাত্মক সমস্যা হবে, কেননা বায়োমেট্রিক কার্ডটা এটি শুধুমাত্র প্রযোজ্য যুক্তরাজ্যের ভেতরে যখন অবস্থান করবেন সেই সময়ের জন্য, কিন্তু পাসপোর্ট হচ্ছে একটি মানুষের মানে আইডেন্টিটি ক্যারি করে সে কোন দেশের ন্যাশনাল, এবং এই পাসপোর্টের যে ভ্যালিডিটি, যে টাইমটি আছে পাসপোর্টের ভিতরে, সেটি যদি ই ভিসার সাথে সম্পৃক্ত না করা হয়, যখন সেই ব্যক্তি লন্ডনের বাইরে, যুক্তরাজ্যের বাইরে ভ্রমণ করবেন, ফিরে আসার সময় এই যে ট্রাভেল ডকুমেন্টটি অর্থাৎ পাসপোর্টের ডিটেলস যদি না থেকে থাকে তিনি সমস্যায় পড়ে যেতে পারেন প্রথমত। দ্বিতীয়ত, ভবিষ্যতে তার কিন্তু বায়োমেট্রিক কার্ডের যে ডেটটি সেটি এক্সপায়ার হয়ে যাওয়ার বিষয় রয়েছে, এবং তার পাসপোর্টের যে ভ্যালিডিটি সেটিও এক্সপায়ার হয়ে যাওয়ার বিষয় রয়েছে। উভয় ক্ষেত্রেই খালি যে পাসপোর্টের ডিটেলস আপনি আপডেট করবেন তা কিন্তু নয়, পাসপোর্টের সাথে পাশাপাশি আপনার প্রশ্ন উত্তর দিতে গিয়ে এটি বলছি আমি, বায়োমেট্রিক কার্ডের যে ডিটেলস সেটিও আপনি আপডেট করবেন। যদি কোনো অ্যাড্রেস চেঞ্জ হয় সেই অ্যাড্রেসও আপনি আপডেট করবেন। ইমেল নাম্বার চেঞ্জ হলে সেটিও আপনাকে আপডেট করতে হবে। শুধুমাত্র যে পাসপোর্ট ভিত্তিক সমস্যা তারা ফেস করুন তা কিন্তু নয়, এমনকি মোবাইল নাম্বার চেঞ্জ হলে সেটাও তাদেরকে আপডেট করতে হবে। সুতরাং চেঞ্জেস অফ সার্কামস্টান্সেস ইফ দেয়ার আর এনি, ইউ মাস্ট নোটিফাই দ্য হোম অফিস। থ্যাংক ইউ মোহিত ভাই। ধন্যবাদ। কায়সার ভাই বসে আছেন, আমরা যে টপিকসে আজকে চলে যাব। কায়সার ভাই প্লিজ আপনি যদি আপনার প্রশ্নটি করুন। তো বর্তমানে যেটা আমরা প্রশ্ন করতে যাচ্ছি যে অ্যাজ এ প্যারেন্ট আমরা যখন ওই যে যারা অনেক মানে ইমিগ্রেশনের সমস্যা আছে, দে নট UK national, so which parents can apply using the children as a means to apply for immigration status? Thank you. Very, very burning question for the community. আচ্ছা, which kind of parents? এটা কিন্তু যখন প্রশ্নের ভিতরে যদি আমি খুলে কথাটি বলি,
দু ধরনের প্যারেন্টস এখানে হতে পারে। একজন প্যারেন্টস হচ্ছেন যাদের লিভ টু রিমেইন রয়েছে, আর আরেকজন প্যারেন্টস রয়েছে যাদের লিভ টু রিমেইন নেই। প্রথম ক্যাটাগরি যারা প্যারেন্টস, তারা হয়তো বা কোনো ব্রিটিশ সিটিজেন হাজব্যান্ড অথবা ওয়াইফকে বিবাহ করে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন। প্রবেশ করার পর হয়তো বা তাদের একটি বাচ্চা জন্মগ্রহণ করেছে, কিন্তু কোনো কারণে তাদের হাজব্যান্ড এবং ওয়াইফের যে দাম্পত্য যে জীবন সেই কারণে এটি হয়তো বা কোনো কারণে টিকছে না। তখন হয়তোবা এই ওয়াইফের পক্ষ থেকে অথবা হোম অফিসের হাজব্যান্ড পক্ষ থেকে হোম অফিসকে নোটিফিকেশন দিয়ে বলে দেওয়া হয়েছে যে তার যাতে লিভ টু রিমেইনটা কার্টেড করে দেওয়া হয়, যেহেতু সম্পর্ক ভেঙে গিয়েছে। সেই ক্ষেত্রে অ্যাজ এ ফাদার অফ এ ব্রিটিশ সিটিজেন চাইল্ড, এই যে ব্যক্তি যিনি স্পাউস ভিসাতে যুক্তরাজ্যে প্রবেশ করেছিলেন অথবা স্পাউস ভিসা নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন, যেহেতু তার লিভ টু রিমেইনটি কার্টেল হয়ে যাবে, অ্যাজ এ ফাদার অফ এ ব্রিটিশ সিটিজেন চাইল্ড তিনি কিন্তু তখন এই চাইল্ড এক্সেস করার জন্য হোম অফিসের কাছে ফর ফার্দার লিভ টু রিমেইন এই অ্যাপ্লিকেশনটি তিনি সাবমিট করতে পারছেন। এটি হচ্ছে ব্রিটিশ সিটিজেন চিলড্রেনদের ক্ষেত্রে প্রযোজ্য। অন্যদিকে এমনও প্যারেন্টস রয়েছেন যারা যুক্তরাজ্যে বসবাস করছেন উইথ ইনডেফিনিট লিভ টু রিমেইন, মানে তারা এখনও ব্রিটিশ হননি বাট হওয়ার পথে। এখন এরকম যদি একজন প্যারেন্টের ডিপেন্ডেন্ট স্পাউস যদি যুক্তরাজ্যে প্রবেশ করেন এবং তাদের সম্পর্ক যদি নষ্ট হয়ে যায় এবং প্রথম যে প্যারেন্ট তিনি যদি হোম অফিসকে নোটিফাই করে ফেলেন যে তার সাথে যিনি অ্যাপ্লিকেন্ট তার কোনো সম্পর্ক নেই, এখন এই যে বাচ্চাটি, এই বাচ্চাটির পিতা অথবা মাতা হিসেবে এই অ্যাপ্লিকেন্টকে যুক্তরাজ্যে অবস্থান করার জন্য তিনি অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারছেন। এবং এর পাশাপাশি আপনি যে প্রশ্নটা আমাকে করেছিলেন আর কোন কোন ধরনের প্যারেন্টস এই অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন, এমনও অ্যাপ্লিকেন্ট রয়েছেন যারা হু আর কামিং ইন টু দি ইউকে উইথ লিমিটেড লিভ টু রিমেইন, হতে পারে স্টুডেন্ট, হতে পারে ওয়ার্ক পারমিট হোল্ডার। এবং এই ধরনের প্যারেন্টের একজন প্যারেন্ট প্রবেশ করেছেন বাট আরেকজন প্যারেন্টের সাথে বাবা অথবা মায়ের কোনো সম্পর্ক নেই। সেক্ষেত্রে যেহেতু যিনি প্রবেশ করেছেন বাংলাদেশ থেকে অন দি বেসিস অফ অ্যাজ এ স্পাউস অফ এ পার্সন হু ইজ লিভিং ইন দি ইউকে অ্যাজ এ স্টুডেন্ট অর ওয়ার্ক পারমিট হোল্ডার, তখন এই বাচ্চাটাকে অ্যাক্সেস করার জন্য এই প্যারেন্টও কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন ফর ফার্দার লিভ টু রিমেইন। তো এই ধরনের ইট ডিপেন্ড করে আপনি কোন ক্যাটাগরির আপনি প্যারেন্টকে আপনি ইন্ডিকেট করছেন। So I mean obviously when you're talking about when there's a separation between two parents, exactly, can a parent that they haven't separated but originally they've applied as a spouse visa or you know, right, can they then change it to apply under the child although they haven't separated? Obviously they can right. To access the child, exactly as a condition would be whether there will be two conditions. Number one, whether the parent has got genuine and subsisting relationship with the child, yes, and secondly whether the parent is actively involved in the child's upbringing, right, taking the major decisions of the child's life. Okay, so coming back to the situation where there is separation. Yeah. Okay, so I have, because obviously we're based family law, so yes, I'm asking Imtiaz Bhai. So when there is separation between the parents, yeah, and there are one of the parents who actually wants to apply for this, but they have basically supervised visits with a child, yeah, can they apply for this situation? Thank you কাসা ভাই। আমি দর্শকদের এই বিষয়টাকে ক্লিয়ার করে বলতে চাই, সেটা হচ্ছে যে যখন এই সিচুয়েশনগুলো হয়, কখন সুপারভাইজড কন্ট্যাক্টের কখন প্রশ্ন আসে যে লিভিং প্যারেন্ট একজন এবং আদার প্যারেন্ট থাকে যার সাথে বাচ্চা লিভ করে না। সো লিভিং প্যারেন্টসের কাছ থেকে যদি যার সাথে বাচ্চা লিভ করে না তার যদি একটা লিমিটেড কন্ট্যাক্ট যেটা থাকে, সুপারভাইজড কন্ট্যাক্ট আমরা এটাকে বলি, এটা সাধারণত হতে পারে ফ্যামিলি মেম্বার্সদের মাধ্যমে সুপারভাইজড, যেহেতু সম্পর্কটা ভেঙে গিয়েছে, যেহেতু হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ তারা হয়তো বা ডিভোর্স হয়ে গেছে অথবা একসাথে থাকছে না। যখন একসাথে থাকছে না, একজন আরেকজনকে যখন দেখতে চাচ্ছে না, সামনাসামনি আসতে চাচ্ছে না, তখন কি হয়, প্রাথমিক স্টেজে একটা সুপারভাইজড কন্ট্যাক্ট হতে পারে, সেটা ফ্যামিলি মেম্বার্সের মাধ্যমে অথবা কোনো কন্ট্যাক্ট সেন্টারের মাধ্যমে। যদি এমন কোনো অ্যারেঞ্জমেন্ট থাকে, সেই অ্যারেঞ্জমেন্টটা বিভিন্নভাবে হতে পারে দর্শকগণ, যেটা কোর্টের অর্ডারের মাধ্যমে সুপারভাইজড কন্ট্যাক্ট হতে পারে। আমরা একটা কল নিয়ে কন্টিনিউ করব প্রশ্নের উত্তরটি। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম, জি আপনার নামটা বলে প্রশ্নটা করুন। আমার এই প্রশ্ন হইল যে ওই যে উইল যে আমরা যে বাচ্চা আছে যদি উইল যে করি, উইলটা করার পরে রেজিস্ট্রেশন করা লাগবে না লাগবে না? যদি বাধ্যতামূলক হয় তো করা লাগবে, যদি বাধ্যতামূলক না হয় তাহলে তো আর
ঠিক আছে, তবে করতে হইলে এটা কোনাতে করা লাগে, কিভাবে জি, করা লাগে? আপনার প্রশ্নটা হচ্ছে উইল করা বাধ্যতামূলক কিনা? উইল না 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 না, উইল করা শুনছি যে করার পরে রেজিস্ট্রেশন করা লাগে, রেজিস্টার করা লাগে, এটাই বুঝছি না। সলিসিটর সাহেব কইছে জি। এটা প্রশ্ন হলো এটা করা লাগেনি, বাধ্যতামূলক কি রেজিস্ট্রেশন করা, যদি জি, করতে আর কোনো- হয়, তাহলে এটা কোন জায়গায় কিভাবে করতে হয়? জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, তো এই প্রশ্ন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ দর্শক, আপনার উত্তরটি দিব আমরা। উইলস করতে হলে সেটা রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি কিনা? ধন্যবাদ চমৎকার প্রশ্নের জন্য। উইল করলে এটার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়। তার কারণ হচ্ছে উইলটা হচ্ছে লাস্ট উইশ অফ দ্য টেস্টেটর, যিনি মারা যাচ্ছেন তার লাস্ট উইশ। এটা লিখিত হতে পারে, এটি অরালও হতে পারে, তবে এটা হচ্ছে লাস্ট উইশ। আপনার যে প্রশ্নের ডাইরেক্ট উত্তর হচ্ছে আপনার রেজিস্ট্রেশন করার কোনো বাধ্যবাধকতা নেই। যদি কোনো আইনজীবী আপনাকে বলে থাকেন তাহলে আপনাকে উনি মিসলিড করেছেন। তার কারণ হচ্ছে আন্ডার দি কারেন্ট ল অফ দি ল্যান্ড উইল বাধ্যতামূলকভাবে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে না। তবে উইলটাকে এক্সিকিউট করার জন্য যখন টেস্টেটর মারা যাবেন, যিনি এক্সিকিউটর তার দায়িত্ব হচ্ছে প্রবেট রেজিস্ট্রি থেকে উইলটাকে রেজিস্ট্রেশন করার মাধ্যমে এটাকে এক্সিকিউট করা। এটা হচ্ছে যখন একজন ব্যক্তি ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার পরে উইলের রেজিস্ট্রেশনের বিষয়টি আসে এবং প্রবেট রেজিস্ট্রি তখন এখানে অ্যাক্টিভলি ইনভলভ হবে। তো সুতরাং আপনার প্রশ্নের ডাইরেক্ট উত্তর হচ্ছে উইল রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক নয়। ধন্যবাদ। ধন্যবাদ মহিপ ভাই। আমি বলেছি ভাইয়া, আমি আপনার সাথে আরেকটা কল আছে, আমি এটাকে একটু বিস্তারিত বলবো। আরেকটা কল আছে, কলার আপনার নাম বলে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। হ্যালো, জি, আসসালামু আলাইকুম, আপনার নামটা বলে প্রশ্নটা করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম খান। জি খান ভাই বলুন। জি, আমার দুইটা প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। জি, আমার জি, প্রশ্নটা বলুন। আমার একটা বিশাল লাগিয়ে অ্যাপ্লাই করলাম, তারা রিভিউ দিলাইছে। তো রিভিউটা কতদিন টাইম লাগে দয়া করে আমার কইবা। আর দুই নম্বর হইলো আমার একটা নাতি। আপনার প্রশ্নটা, প্রথম প্রশ্নটা আপনি একটু বুঝে নেই যদি, যে আপনার রিফিউজড হয়েছে। বিষয়টা রিভিউজ হয়েছে, ওর বাদে তারা রিভিউ লাগিয়ে রিভিউ করতাম দিছে, তো আমরা রিভিউ করছি। কতদিন যাইব রিভিউ? আপনি কি রিভিউ করতে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ অথবা কি অ্যাপিলের জন্য দিয়েছেন? অ্যাপিলের জন্য অন্য ছাড়ছি আর কি। ওকে, অ্যাপিল। আচ্ছা, আমি একটু আপনাকে হেল্প করছি। আসসালামু আলাইকুম মুরব্বি, এটা কোন ভিসা ছিল, কি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন আপনি? দর্শক, এটা কি ভিজিট ভিসা ছিল নাকি ফ্যামিলি ভিসা ছিল? এটা কি ভিসা ছিল? এগো রেস্টুরেন্টের ভিসা ছিল। কি রেস্টুরেন্টের বিষয়? রেস্টুরেন্টের ভিসা ছিল? রেস্টুরেন্টের ভিসা ছিল। আচ্ছা, চেকওয়ার্ড ভিসা। শেফের তো আচ্ছা, বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেছিলেন? চেকওয়ার্ড ভিসা ছিল, চেকওয়ার্ড। আচ্ছা, তাহলে আপনাকে অ্যাডমিন রিভিউ রাইট দিয়েছিল, তাই তো? রেস্টুরেন্টের চেকওয়ার্ড ভিসা ছিল। আমরা বুঝতে পেরেছি আমি। তো আপনি এখন অ্যাডমিন রিভিউ করেছেন, রাইট? জি জি। তো এখন প্রশ্ন হচ্ছে কতদিন সময় লাগতে পারে? কতদিন লাগবে? আমরা তো রিভিউ করছি। জি। আর দ্বিতীয় প্রশ্নটি বলুন। জি। আর আপনার দ্বিতীয় প্রশ্ন কি? জি জি। দর্শক, আপনার টিভির ভলিউমটা কমিয়ে আপনার দ্বিতীয় প্রশ্নটি করুন। এবং ফোন দ্বিতীয় প্রশ্ন হইল, আমার একটা নাতি 4 ভিসা আইছে, তার একটা ছেলে হইছে, তখন এগুলোর কোনো রাইট আছে না? জি, দর্শক আপনি দেখতে থাকুন, আমরা উত্তর দুটো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি মহিত ভাই, এই প্রশ্নটিতে যাওয়ার আগে আপনি একটু মনে রাখেন, আমি এই প্রশ্নটিতে যাওয়ার আগে উইলের বিষয়টা আমি আগের দর্শককে একটু বলে নিই। দর্শক, রিসেন্টলি একটা এক্সাম্পল এসেছে সুপ্রিম কোর্ট থেকে, যেটা হচ্ছে যে একজন ভদ্রলোক সে মারা যাওয়ার আগে দুটো কার্ডবোর্ডে ফিশ অ্যান্ড চিপস এর বক্সের পিছনে সে একটা উইল করে গেছে। 2টা পিস অফ কার্ডবোর্ডের মধ্যে সে উইলটা করে গেছে, সে লিখে গিয়েছে তার সম্পত্তি কিভাবে একটা চ্যারিটিকে দেওয়া হবে সেই ব্যাখ্যাটা তিনি দিয়ে গেছেন, এবং তার নেইবার এইটার উইটনেস ছিল। সেই উইলটা কোথাও কোনো রেজিস্ট্রি ছিল না, কোনো কিছু ছিল না, এটাকেও একটা ভ্যালিড উইল হিসেবে গ্রহণ করা হয়েছে। তো আপনাদেরকে আমরা এটুকু বলবো, আপনাদের ইনহেরিটেন্স ট্যাক্সটা রিডিউস করার জন্য অথবা কিছু
এক্সামশন পাওয়ার জন্য এক্ষেত্রে আমরা বলবো আপনারা সবাই উইল করার জন্য উদ্বুদ্ধ হবেন। আমরা ইনশাআল্লাহ যে কোনো একটা নেক্সট এপিসোডে পুরো উইল নিয়ে আমরা যে কোনো একটা অনুষ্ঠান করব। কিন্তু আপনারা যারা উইলের বিষয়ে কনসার্ন সবাই চেষ্টা করবেন উইলটা করে রাখতে। এটার জন্য ক্রাইটেরিয়া ভেরি সিম্পল, আপনার দুজন উইটনেস রাখবেন এবং এই উইটনেসের সামনে আপনি সিগনেচার করবেন। এটা একটা সেফ জায়গায় রাখবেন। আপনার যাদের বেনিফিশিয়ারিজ আছে তাদেরকে একটা কপি দিয়ে রাখবেন, তাহলেই হবে। এবং মোহিত ভাই অলরেডি বলেছে যে এটা প্রবেট রেজিস্ট্রির মাধ্যমে আপনি এটাকে এক্সিকিউট করতে পারবেন, যেহেতু ফর্মালিটিস এখানে খুব কম। তবে আমরা সাজেস্ট করি যে কোনো সলিসিটরস দের দিয়ে আপনারা যদি এটাকে ড্রাফট করিয়ে নেন, তাহলে এটার যে পরবর্তী কোনো ঝামেলা এড়ানোর জন্য এটা আপনার জন্য খুব ভালো হবে। আশা করি আপনার উত্তরটি পেয়েছেন। আমরা পরবর্তী কলারের প্রশ্নটিতে যদি আসি, উনি যে প্রশ্নটি করেছেন যে অ্যাডমিন রিভিউ, জি এটার তো আপনি ভালো উত্তর দিতে পারবেন। ধন্যবাদ। তো এটার কোনো প্রেসক্রাইব যে বিধি থাকবে কতদিন ভিতরে আসবে, সেই ক্ষেত্রে গাইডেন্সে বলা হয়েছে মানে হায়েস্ট 6 মান্থস, বাট 2 থেকে 3 মাসের ভিতরে আপনি অ্যাডমিন রিভিউ সিদ্ধান্ত পেয়ে যেতে পারবেন আপনি। নাম্বার 1 প্রশ্নের উত্তর। আর সেকেন্ড যে প্রশ্ন হচ্ছে, উনি কেয়ার ভিসাতে এসছেন, একজন ওনার নাতি এবং তার বাচ্চা হয়েছে, বাচ্চার কোনো রাইটস আছে কিনা। অবশ্যই বাচ্চা, যেহেতু যিনি কেয়ার ভিসাতে এসছেন তার বাচ্চা, অবশ্যই বাচ্চার স্ট্যাটাস উইল বি ডিটারমিন্ড অন দ্য বেসিস অফ দি মেইন অ্যাপ্লিকেন্টস স্ট্যাটাস। যিনি কেয়ার ভিসাতে এসছেন তার লিভ যতদিন ভ্যালিড থাকবে, বাচ্চার লিভে ততদিন ভ্যালিড থাকবে। তবে সেই ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে কিনা, সেই ক্ষেত্রে এখনও ক্লিয়ার কোনো ডাইরেকশনস নেই। বাট আমরা সবসময় সাজেস্ট করে থাকি অ্যাপ্লিকেশন সাবমিট করে দেবেন। তার কারণ হচ্ছে যখন কি বাচ্চাটার মেডিকেল কেয়ারের জন্য NHS এর থেকে ট্রিটমেন্টগুলি আসবে, সেই পর্যায়ে আপনাদের উপর খুব বড় মাপের একটি ফি চলে আসতে পারে। এই কারণে বাচ্চাটির স্ট্যাটাস ডিটারমিন্ড হবে অন দ্য বেসিস অফ দি ফাদার্স ইমিগ্রেশন স্ট্যাটাস। এবং বাচ্চাটা যেহেতু জন্মগ্রহণ করে ফেলেছেন, অবশ্যই হোম অফিসকে নোটিফাই করতে হবে, ফার্দার অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে ফর দ্য চাইল্ডস লিভ টু রিমেইন। আমি কি ভুল বলছি? নো, থ্যাংক ইউ। মোহিত ভাই খুব ক্লিয়ার করে ব্যাখ্যা করেছেন। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের নেক্সট সেগমেন্টে আমরা এখানে জন্ম যারা নেয় সেই বাচ্চাগুলোর অন্যান্য কি রাইটস আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে চাইল্ড যে রাইটসগুলো, জি সেগুলো কি আমরা গত পর্বে দেখেছিলাম যে প্যারেন্টাল রেসপন্সিবিলিটি এবং চিলড্রেন্স রাইট, এই বিষয়গুলো নিয়ে অনেকেই এই বিষয়টা বুঝে না যে প্যারেন্টাল রেসপন্সিবিলিটিটা কি, অথবা আমার বাচ্চার প্রতি আমার কি রাইটস আছে। জি আসলে মূলত যখন একজন প্যারেন্ট হিসেবে আমরা নিজেদেরকে উপস্থাপন করি, আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে। অন দ্য আদার হ্যান্ড চাইল্ডের একটা রাইটস থাকে, জি যে তার বোথ প্যারেন্টসকে সে একসাথে পাবে, বোথ প্যারেন্টস তার আপব্রিঙ্গিং এর জন্য ভূমিকা রাখবে, যে কথাটি আপনি বলছিলেন। জি সো এই জায়গাটা থেকে চাইল্ডস রাইট এবং প্যারেন্টাল রেসপন্সিবিলিটি, এই জায়গাগুলোর একত্র করে যখন আমাদের ইমিগ্রেশন স্ট্যাটাসটাও জড়িত হয়ে যায়, তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো নিয়ে একটু চিন্তা করতে হয়। যেমন আমাদের একজন দর্শক সে প্রশ্নটি করেছেন যে কেয়ার ভিসায় এসেছে, তার বাচ্চা জন্ম নিয়েছে, তো কি হবে? আমাদের তো জন্ম নীতি এখন আর নাই এই দেশে। এই জিনিসগুলো কিন্তু কমিউনিটি অনেকেই জানেন না। অবশ্যই। তো এই জিনিসগুলো নিয়ে আমরা বিস্তারিত আরো আলোচনা করব। দর্শকগণ, আপনারা আমাদের একটা বিরতিতে যেতে হবে, সেই বিরতির পরে আমরা এগুলো কন্টিনিউ করব। আপনারা এই অনুষ্ঠানটি দেখছিলেন NTV ইউরোপ Sky 780-তে। একই যোগে এটি ফেসবুক এবং ইউটিউবে প্রচারিত হচ্ছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারবেন। বিরতির পর আবারও শুভেচ্ছা জানাচ্ছি ল অ্যান্ড লিগ্যাল এইড প্রোগ্রাম থেকে। আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন NTV ইউরোপ Sky 780 ফেসবুক অ্যান্ড ইউটিউবে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া যে স্টুডিও নাম্বারটি আছে সেই নাম্বারটিতে, অথবা আপনারা টেক্সট ফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, যে ইমেল অ্যাড্রেসে আপনারা ইমেল করতে পারবেন। অনুষ্ঠানের সময় অথবা অনুষ্ঠানের বাইরেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন টেক্সট ফোন এবং ইমেল অ্যাড্রেস এবং ল অ্যান্ড লিগ্যাল এইডের ফেসবুক পেজে। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম প্যারেন্টাল রেসপন্সিবিলিটি এবং চাইল্ডস রাইট নিয়ে, সো সেই কথাগুলোতে আমরা যে জিনিসটি বলতে চাই যে প্যারেন্টস যখন ইমিগ্র্যান্ট হয় তখন তার ইমিগ্রেশন স্ট্যাটাসকে নিয়ে আমাদের অনেক চিন্তা করতে হয়। আমরা আলোচনা করছিলাম যে ব্রিটিশ চাইল্ড যদি হয়
সেক্ষেত্রে প্যারেন্টসরা কি রাইট পেতে পারে, এবং অন দ্য আদার হ্যান্ড তারা কিভাবে তার ইমিগ্রেশনটাকে সিকিউর করতে পারে। কায়সার ভাই, আপনি একটা প্রশ্ন করতে চাচ্ছিলেন, যে প্রশ্নটিতে আসুন যে আমাদের চাইল্ডস রাইটটাকে কিভাবে এস্টাবলিশ করা হয়। জি বলুন আপনার প্রশ্ন। So our question is actually there's two parts to it. So one is basically when we're making this application as a parent, what is the primary role of this actual, application, and how does the rights of the child apply to this law when you're making an application as a parent to get immigration status? Okay, thank Jai you. Hamid bhai. There's one criteria, that is best interest of the child, and there is a policy introduced by Section 55 of the Border Citizenship and Immigration Act 2009. এই আইনের অধীনে একটা বাচ্চার বেস্ট ইন্টারেস্ট কী হবে সেটিকে ডিটারমিন করা হয়েছে, এবং আপনারা জানেন যে যুক্তরাজ্য এটি হচ্ছে হিউম্যান রাইটসকে বহন করার জন্য ঝান্ডা এটি বহন করে, এবং 20th of June 20 জুন 2022 তারিখে নতুন একটি আইন এসেছে, এবং প্রাইভেট লাইফ অ্যাপেন্ডিক্স ইমিগ্রেশন রুলসের অধীনে এই আইনের অধীনে একটি বাচ্চার বেস্ট ইন্টারেস্ট রক্ষা করার জন্য দুভাবে একটি বাচ্চার বেস্ট ইন্টারেস্ট রক্ষিত হয়। প্রথমত অ্যাজ এ ফাদার অফ দ্য চাইল্ড, আরেকটা হচ্ছে চাইল্ড ইটসেলফ। দুভাবে এমন হতে পারে যে হয়তো বা বাচ্চাটি এসছে, বাট বাচ্চাটি এখানে ইলিগাল মাইগ্রেন্ট, মানে আনডকুমেন্টেড, যেটাকে সাধারণ ভাষায় বলা হয় ইলিগাল মাইগ্রেন্ট হিসেবে বসবাস করছে। হ্যাঁ, জি জি, মানে জনগণের ভাষায়, জনমতের ভাষায়, মানে লে পার্সনের ভাষায় ইলিগাল মাইগ্রেন্ট যেটাকে বলা হয়। তো একজন বাচ্চা যখন যুক্তরাজ্যে প্রবেশ করলো, বাচ্চা তো অবৈধ মাইগ্রেন্ট নয়, বাট বাচ্চার বাবা এবং মা এদের স্ট্যাটাসের কারণে যদি ইফ দ্য প্যারেন্টস বিকামস ওভারস্টেয়ার, তাহলে বাচ্চাটার কী হবে? দেখেন হিউম্যান রাইটসকে কীভাবে মানে যুক্তরাজ্য প্রাধান্য দেয়, হোমোস প্রাধান্য দেয়। তো সেই আইনটি এসছে 22 জুন 2022 সালে, এবং বেস্ট ইন্টারেস্ট রক্ষা করতে গিয়ে একটা বাচ্চা যদি যুক্তরাজ্যে জন্মগ্রহণ করে, কন্টিনিউয়াসলি 5 ইয়ার্স যদি সে বসবাস করে, সে কিন্তু স্ট্রেট হতে সে ইনডিফিনিট লিভ রিমেইনের জন্য অ্যাপ্লাই করতে পারছে। আগে যেটি ছিল 7 ইয়ার্স, 7 ইয়ার্স যদি একটি বাচ্চা কন্টিনিউয়াসলি এখানে যদি বসবাস করে, তাহলে অন দ্য বেসিস 7 ইয়ার্স রেসিডেন্স সে সরাসরি ইনডিফিনিট লিভ রিমেইনের জন্য অ্যাপ্লাই করতে পারছে, বিকজ অফ দ্য বেস্ট ইন্টারেস্ট কনসেপ্ট, নাম্বার 1 অ্যাজ এ চাইল্ড। নাম্বার 2 তাহলে তার বাবার কী হবে, তার মায়ের কী হবে, যদি তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস যদি প্রিকারিয়াস, তারা যদি মানে আনফুল রেসিডেন্স থাকেন, তাদের মানে ইলিগাল মাইগ্রেন্ট যেটাকে বলা হয়, তাহলে তাদের কী হবে? যেহেতু বাচ্চাটি পেয়ে যাচ্ছে ইনডেফিনিটলি লিভ রিমেইন আফটার কমপ্লিট 7 ইয়ার্স, প্যারেন্টস অ্যাজ এ প্যারেন্ট অফ দ্যাট চিলড্রেন তারাও কিন্তু যুক্তরাজ্যে অবস্থান করার জন্য রাইটস তাদের গ্রো করছে, এবং রুলসের ভিতরে সেই রাইটস দিয়ে দেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে একটি বিষয় আপনাকে দেখতে হবে, অবলোকন করবে, whether it would be reasonable or unreasonable for the child to return back to the parents' country. মানে হোম অফিস ধরে নেবে a child's best interest would be protected by both parents wherever they'll go. The children will follow. আপনি জানেন যে ল্যান্ড লতে একটি কথা আছে, the fisherman follows the fish, fish follows the water. আবার এটা অন্যভাবে বলি, fish follows the water and fisherman follows the fish. তার মানে হচ্ছে যেদিকে নদীর ঢেউ যাবে সেদিকে মাছ নদীর ঢেউ ফলো করে যাবে, আর যেদিকে মাছ যাবে সেদিকে ফিশারম্যান মাছকে ফলো করে যাবে। লাইকওয়াইজ প্যারেন্টসরা যদি তাদের দেশে ফিরে যায়, তাহলে বাচ্চারা তাদেরকে সে দেশে ফিরে যাবে। কিন্তু এখানে কিন্তু এই জায়গাতে অনরিজনেবলনেস, বাচ্চাটি 7 বছর যুক্তরাজ্যে রয়ে গেছে, তার যে মানে কানেকশন যুক্তরাজ্যে, তার টাইস, তার ফ্যামিলি টাইস, কালচার টাইস, সোশ্যাল টাইস, এবং আপনার ফ্রেন্ডশিপ বন্ড, ফ্রেন্ডশিপ টাইস, এই যে এগুলোকে কিন্তু হোম অফিস মূল্যায়ন করছে। বলতে গিয়ে আমার গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে যে কীভাবে হিউম্যান রাইটসকে, বাচ্চাদের রাইটসকে তারা মূল্যায়ন করে। এটাকেই বলা হয় বেস্ট ইন্টারেস্ট। আমি সাধারণ মানুষের ভাষায় কথাটা বললাম, আর যখন নাকি অ্যাপ্লিকেশন সাবমিট করা হবে হোম অফিসের কাছে, তখন এই সাধারণ মানুষের ভাষার কথা আইনের ভাষায় ব্যাখ্যা দিতে হবে, আইনকে টেনে নিয়ে আসতে হবে। বাচ্চাদের বেস্ট ইন্টারেস্ট, আপনি তো খুব দক্ষ একজন আইনজীবী ফ্যামিলি, আপনি জানেন যে সেকশন 25 যে ওয়েলফেয়ার চেকলিস্ট, যদিও এটি কিন্তু ইমিগ্রেশন রুলসের সাথে কানেক্টেড নয়, বাট ইফ ইউ ডিফাইন এই চেকলিস্টগুলো কি, উইশ অফ দ্য চিলড্রেন, তাদের এজ, তাদের টাইস, তাদের কানেকশন এবং তাদের জেন্ডার, এই জিনিসগুলো যদি নিয়ে আসা হয়, এবং অ্যাপ্লিকেশনের সাথে যদি কোনো একটি অ্যাসেসমেন্ট রিপোর্ট সাবমিট করা হয়, যেমন এটা হতে পারে সাইকোলজিক্যাল রিপোর্ট, এটা হতে পারে জিপি রিপোর্ট, যে বাচ্চাদের বেস্ট ইন্টারেস্টের জন্য ইংল্যান্ডে থাকার প্রয়োজন এবং বোথ প্যারেন্টস শুড স্টে ইন দ্য ইউকে, ইট উইল বি ভেরি হাইলি আর্গুয়েবল কেস অ্যান্ড উইনেবল কেস। তো আপনার প্রশ্নের যে উত্তরটি সঠিকভাবে আমি যদি বলে থাকি, বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড,
Basic. unreasonableness. These are the two tests. Yes, exactly. Thank you. মোহিত ভাই, থ্যাংক ইউ। আমি এটার সাথে দর্শকরা এটার থেকে উপকৃত হবে। আপনি যদি সংক্ষেপে বলে দেন যে আসলে মূলত কোন ডকুমেন্টগুলো আসলে এই অ্যাপ্লিকেশনের সাথে দেওয়াটা, একটা তো আপনি বলেছেন যে এক্সপার্ট রিপোর্ট, জি হ্যাঁ, বাট অন দ্য আদার হ্যান্ড আরও কিছু যে ম্যান্ডেটরি ডকুমেন্ট বলেন বা অ্যাপ্লিকেশনটাকে জাস্টিফাই করার জন্য কি কি ডকুমেন্ট আপনি যদি মেইনলি বলেন? যেহেতু 7 বছরের একটা বাচ্চা, অবশ্যই তার বার্থ সার্টিফিকেট, এক্স্যাক্টলি, প্যারেন্টসদের ম্যারেজ সার্টিফিকেট, অনগোয়িং কমিউনিকেশন, যে বাচ্চাটার প্রতি যে এই প্যারেন্টসদের যে দায়িত্ব পালন করার ক্ষেত্রে যে অনগোয়িং কমিউনিকেশনসগুলো, সেগুলোর ক্ষেত্রে হতে পারে জিপির রিপোর্ট, জিপির চিঠি, জিপির রেজিস্ট্রেশন, মেডিকেল যে কোনো ডকুমেন্টস থেকে থাকে সেই ডকুমেন্টসগুলো, পাশাপাশি স্কুলস রিপোর্ট, স্কুলে নিয়মিত প্যারেন্টসরা অ্যাটেন্ড করছেন কিনা, বোথ প্যারেন্টসের এখানে কন্ট্রিবিউশন রয়েছে কিনা, এই বিষয়গুলো, বিভিন্ন কমিউনিটি এনগেজমেন্টের পিকচার অবশ্যই যদি থাকে সেগুলো অবশ্যই, এবং স্কুল প্রোগ্রেস রিপোর্ট, এবং টিচার যারা বিভিন্ন ক্লাসগুলোতে প্যারেন্টস গিয়েছেন, টিচার্স প্যারেন্টস মিটিংগুলোতে যদি টিচারদের কাছ থেকে যদি চিঠি আনার সম্ভব হয়, প্যারেন্টসদের বাচ্চাদের যারা বাবা মা আছেন ওয়ার্ডার কনটেক্সটে সোসাইটিতে, তাদের কাছ থেকে যদি চিঠি আনা সম্ভব হয়, ইট উইল বি ভেরি স্ট্রং উইনেবল কেস হয়। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ মোহিত ভাই। আমরা একটা কল নিব। দর্শক, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, আপনার নামটা বলে প্রশ্নটা করুন প্লিজ। জি, আমার নাম জনি। আমি জানতে চাচ্ছিলাম, আমার একটা ভাই এদেশে আসছে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার, শর্টেজ অকুপেশনে আর কি, টিয়ার 2। জি, উনি কি চাইলে কি উনি এনি আদার শর্টেজ অকুপেশনে কি চাইলে 20 আওয়ার কাজ করতে পারবে? এই পারমিশনটা কি আছে? এটা জানতে চাচ্ছিলাম আর কি। সো ওনার জবের সাথে সাথে উনি 20 আওয়ার্স করতে পারবে কিনা, এটাই আপনার প্রশ্ন? এক্সটার্নাল যে 20 আওয়ার্স অনেক সময় আছে যে ওভারটাইম বা অতিরিক্ত 20 ঘন্টা কি উনি এনি আদার শর্টেজ অকুপেশন কি করতে পারবে কিনা? জি, আপনি অনুষ্ঠানটি দেখতে থাকুন, আমার অতিথি আপনার প্রশ্নের উত্তরটি দিবেন। জি, ধন্যবাদ। সাপ্লিমেন্টারি যে আওয়ার্স, ওয়ার্কিং আওয়ার্স যে বিষয়টি ইমিগ্রেশন রুলসে এসছে, এটি 20 আওয়ার্স, এবং এর বেশি কিন্তু তিনি কাজ করতে পারবেন না। এর অর্থ এই নয় যে কেউ কেয়ার ভিসাতে এসছে, আমি এক্সাম্পল দিয়ে বলছি, এবং সাপ্লিমেন্টারি ওয়ার্ক করার অর্থ এই নয় যে তিনি গিয়ে রেস্টুরেন্টে কাজ করবেন অথবা তিনি গিয়ে সুপার মার্কেটে গিয়ে কাজ করবেন। এবং আপনার প্রশ্নের যে ধরনটি, যিনি ইঞ্জিনিয়ারিং স্কিল এসছেন, ওনার কী ছিল, স্ট্যাটাস কী ছিল? উনি ইঞ্জিনিয়ার, শর্টেজ অকুপেশন। হ্যাঁ, তাহলে সেই শর্টেজ অকুপেশনাল লিস্টের সাথে যে রেলেভেন্ট যে লিস্ট এবং রেলেভেন্ট যে ওয়ার্ক, যে ওয়ার্কগুলো এই লিস্টটাকে অ্যাপ্রুভ করে, যে ওয়ার্কগুলো এই লিস্টটাকে অ্যালাউ করে, সেই লিস্টেড কাজগুলোতে তিনি কাজ করতে পারবেন। এর অর্থ এই নয় যে তিনি এসেছেন শর্টেজ অকুপেশন লিস্টে, বাট তিনি কি কাজ করছেন বিল্ডার্স হিসেবে, তিনি কি কাজ করছেন কোনো বিল্ডিং কনস্ট্রাকশন ফার্মে, তাহলে কিন্তু মানে ধরা পড়ে কিন্তু মাইন্ড কেয়ার চিপাবলির কথা আছে বাংলা ভাষায়, ফেসে যাবেন উনি। সুতরাং এই ফেসে যাওয়ার আগে আপনাকে অবশ্যই যে কস্টটি নিয়ে তিনি বাংলাদেশ থেকে প্রবেশ করেছেন, সেই কস্টে আপনার একটি নাম্বার থাকবে, এবং সেই নাম্বারটাকে চেক ব্যাক করে দেখতে হবে এটার সাথে রেলেভেন্ট আর কোন কোন জব উনি করতে পারবেন আন্ডার দ্য শর্টেজ অকুপেশন লিস্ট। এখন স্ট্রেট ওয়েতে যদি আমরা আপনাদেরকে বলে দিই যে হ্যাঁ তিনি অন্য শর্টেজ অকুপেশন লিস্টে কাজ করতে পারবেন, বাট কাজ করতে গিয়ে তিনি যদি ধরা পড়ে যান, তাহলে কিন্তু তার আমছেলা সব হারিয়ে যাবে। সেক্ষেত্রে আমার পক্ষ থেকে আপনার কাছে বিনীত আমার অনুরোধ হবে, কাইন্ডলি তার যে কস্ট লেটারটি, সেই কস্ট লেটারটি নিয়ে, যে সক্করটি আছে সেই সক্করটি নিয়ে একজন দক্ষ আইনজীবীর পরামর্শ গ্রহণ করুন, তাহলে হয়তো ইনশাআল্লাহ তিনি ভবিষ্যতে আর কোনো সমস্যায় পড়বেন না, তিনি 20 আওয়ার্স সাপ্লিমেন্টারি ওয়ার্ক শর্টেজ অকুপেশন লিস্টে করতে পারবেন যদি সেটি অ্যালাউ করে তার ভিসা। ধন্যবাদ। জি, মোহিত ভাই, আমার একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে রিসেন্ট যেটা আগে যেরকম সেম অকুপেশন কোডে জব করতে হতো, জি, বাট রিসেন্ট যে চেঞ্জটা আসছে, সেটা আসলে কি যে আপনার স্কিলড ওয়ার্কারের যে কোনো লেভেলে করতে পারবে। এখানে এই জায়গাটাকে দর্শকের যদি সাপ্লিমেন্টারি একটা এই জায়গাতে কিন্তু একটু ধোঁয়াশা রয়ে গেছে, এবং অনেকেই কিন্তু মনে করেছেন যে কেয়ার ওয়ার্ক ভিসাতে, এর আগে কিন্তু আমাদের অনেক আইনজীবী এভাবে কিন্তু পক্ষ থেকে এক ধরনের ব্যাখ্যা দেওয়া হয়েছিল যে যারা কেয়ার ভিসা এসেছেন বাংলাদেশ থেকে অথবা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে, তারা কিন্তু শর্টেজ অকুপেশন লিস্ট যে 20 আওয়ার্স যে সাপ্লিমেন্টারি ওয়ার্ক, সেই ক্যাটাগরিতে তারা অন্য যে কোনো কাজে তারা কাজ করতে পারবেন। এই জায়গাতে আমাদের মানে ব্যাখ্যা দেওয়ার আগে আমাদের আইনটাকে দেখতে হবে। আপনি আমাকে যে কথাটি বললেন যে স্কিল লেভেলের ওয়ার্কার, যদি এটি সিমিলার স্কিল লেভেলের হয়, যেমন ধরেন কেউ আসলে এখানে ইঞ্জিনিয়ারিং স্কিলস, এটি স্কিল ওয়ার্কার, বাট তিনি গিয়ে ম্যানেজার হিসেবে উনি কোনো রেস্টুরেন্টে কাজ করছেন, অথবা তিনি কোনো কেয়ার সার্ভিসে গিয়ে তিনি কাজ করার চেষ্টা করছেন, এখন দেখতে হবে তিনি যে লেভেলে যে স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে তিনি এসেছেন, সেই স্কিল লেভেল ওয়ার্কার ক্যাটাগরিটি তাকে যে 20 আওয়ার্স যে ওয়ার্ক পারমিট যেটি আছে, 20 শর্টেজ অকুপেশন
20 আওয়ার সাপ্লিমেন্টারি ওয়ার্ক সেটি অ্যালাউ করে কিনা দেখে তারপর আমাদেরকে ব্যাখ্যা দিতে হবে। না দেখে যদি স্পেসিফিক ভেরি স্পেসিফিক কেস টু কেস জি ভাই, যদি ব্যাখ্যা দিই তাহলে কিন্তু ভাই জেনারেল অ্যাডভাইস দেওয়াটা ঠিক হবে। আমাদের দর্শক কিন্তু দিগ্ভ্রান্ত হয়ে যেতে পারেন ভাই। জি জি ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমি আরেকটা কথা আপনার এই প্রশ্নটার সাথে সম্পর্কিত একটা প্রশ্ন ইনফরমেশন আমি দিতে চাই। সেটা হচ্ছে যে আপনারা যখন যে কোনো স্কিলড ওয়ার্কারে আসেন তখন প্রত্যেকটা জবের কিন্তু কসে টাইমলাইন দিতে হয়, যে মানডে টু ফ্রাইডে 9 to 5 এরকম করে একটা টাইমলাইন দেওয়া থাকে যে আপনার জব রেসপন্সিবিলিটিটা আপনি এমপ্লয়ারের সাথে কখন জবটা করবেন। দেখুন মোস্ট অফ দ্য স্কিলড ওয়ার্কারের ক্ষেত্রে কিন্তু 9 to 5 জবটা করে। তখন আপনার এই সাপ্লিমেন্টারি ওয়ার্কের জন্য 9 to 5 মানডে টু ফ্রাইডের মধ্যে যদি আপনাকে পাওয়া যায়, আপনি XYZ কোম্পানিতে এসেছেন, আপনি যদি ABC কোম্পানিতে ওই সময়টায় জব করেন, সেটাও কিন্তু আপনার জন্য বিপজ্জনক হতে পারে। সেহেতু আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যে জবটার জন্য এদেশে আপনাকে স্কিলড ওয়ার্কার হিসেবে এই দেশের কোম্পানিগুলো নিয়ে এসেছে, সেই কোম্পানিগুলোর প্রতি আপনার দায়িত্বটা বেশি এবং আপনি ওই জায়গাটার প্রতি ওখানেই বেশি আপনার কাজ করার জন্য যে টাইম ফ্রেমগুলো দেওয়া আছে ওগুলোতে থাকতে হবে, আদারওয়াইজ আপনি বিপদে পড়বেন। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। আরেকটা কল নিব আমরা। দর্শক, আপনি নাম বলে প্রশ্নটা করুন প্লিজ। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ভাই, আমার নাম জসিম। জি জসিম ভাই বলুন। জি, আমার এক বোন পাঁচ বিঘা তান হালকানে আনছিল, আনার পরে তখন তান নন হরিয়া বোন আর তান হাজবেন্ড আর তান দুইটা বাচ্চা। জি আপনার প্রশ্ন। তারা তার নন হরিয়া হইলে কি আপনার একটা বেমারি, ডিপ্রেশন, মেন্টাল প্রবলেম। তো তান প্রায় তার লগে একটা প্রবলেম হয়। তো তান জামাইতে তাই হয়, তো তান জামাইয়ে তান বন্ধু সাপোর্ট দিন বেশি হয়, তাই তোর বেমারি তার বাড়িটা মানাই চলো। এখন তান দুইটা বাচ্চাও চলাফেরা বা বাথরুম একটা গড় কোথায় বা এরপরে তার নন্দে একটু এটা বুঝুন না, তো আপনার উল্টা পাল্টা কিছু জিনিস ওগুলা থেকে এফেক্ট হয়। হওয়ার পরে 3-4 দিন আগে হ্যাপেন হয়েছে। হওয়ার পরে মনে হয় ওই যে তাই উন্ডর করলে ব্লাড মেচে গাই ফোন চালাইলে ল্যাপটপ হতা, তো তাই ফোন মনে চালাইছে আর ফোনও খাইয়া নিতে গি একটু মাথামাতি হারাহারি করছেন, তার হাতর কিছু হাল গেছে কি, আর তাই ওই সময় পুলিশ রাখি দিছে। জি, পুলিশ এবার যান নন হরিরে নিশ্চয় নেওয়ার পরে জিজ্ঞাসা তোমার হাজবেন্ডের লোকে কি তার সম্পর্ক ঠিক আছে নিশ্চয়, তো তাই ওই জন্য হাজবেন্ডের লোকে এমনি ঠিক আছে, আর তাই তো তার বোনকে বেশি সাপোর্ট দিই। জি, আমারে সাপোর্ট দিন না। জি, আমার যখন সাপোর্ট দিন না, তো এটা তো তার বোনকে যখন বেশি প্রায়োরিটি দিন। জি, তো আমি অবস্থা কি লাগে তা হয়। জি, এখন আপনার প্রশ্নটা কি? লেওয়ার পরে নন হরি ইন্টারভিউ নিয়ে সারাদিন পরে তো তানরে হইলো যে ওলা তোমার নন হরি তো দিতে হইলে বড় আমরা তুমি তো এই করতে যাইতে হইব। জি, আর নাইলে তান্ডে দিতে পারতাম না, তাহলে তান্ডে দিলে তো আমি সেফটি মনে করি না। জি, তুমি তোমার কাজে না শুরু করো যাও হতো, তো তাই নয় আমার কাজেন তো অন্য কেউ না লন্ডন আসেন দুই সম্পর্কে কাজে নেব, তারাই তো থাকার ব্যবস্থা নাই, হয়তো আমার অন্য তোমরার মাধ্যমে কিছু তো করো, আমার হেল্প করবা। জি, তো এখন তারা ওটা মাথামাতি করার পরে তারা হোটেলে নিছেন। জি, হোটেলে নিয়েও আমি সরকারি বলিলাম হোটেলে নিয়ে তারা আর কয়টা হোটেল নিছেন, এখন হোটেল থেকে কাজে নিয়ে নিত পর্যায়ে আর কোনো ধরনের কোনো অ্যাকশন বা কিছু তারা নিছেন না। তো এখন এই পর্যায়ে তার কি রাইট আছে আপনার? জি, তার আপনি রাইট। আপনি তো অনেকগুলো বিষয় এখানে ক্রিমিনাল কেস জড়িত, ফ্যামিলি ইনভলভমেন্ট আছে। ওনার ইমিগ্রেশন স্ট্যাটাসটা আপনি বলেছিলেন কি হিসেবে এসেছে এখানে? 2 ইয়ার্স হয়ে গেছে। ব্রিটিশ স্পাউস অথবা কি বলুন? স্পাউস, তার হাজবেন্ডের লাগা ব্রিটিশ, তাই স্পাউস হিসেবে। জি, ওকে দর্শক, আমি যদি বুঝে থাকি যতটুকু, মহিত ভাই আপনি যদি অ্যালাউ করেন আমি একটু অবশ্যই বলে দিই। জি দর্শক, আপনি দেখতে থাকুন, আমি বলছি আপনার উত্তরটি। যখন এখানে ডোমেস্টিক ভায়োলেন্সের একটা ইস্যু জড়িত আছে এবং এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার পারপেট্রেটর হিসেবে এখানে ট্রিট হয়েছে এবং যে ভিকটিম তাকে হোটেলে নিয়ে যাওয়া হয়েছে, তো এই বিষয়গুলো দেখুন, হাজব্যান্ড একটা পর্যায়ে তাকে সাপোর্ট দিয়ে আসছিল এবং যেহেতু পারপেট্রেটর তার মেন্টাল একটা সমস্যা আছে, সেই জায়গা থেকে আসলে যার মেন্টাল সাপোর্ট দরকার সেটা হচ্ছে ভিন্নভাবে প্রফেশনালস দিয়ে সে সাপোর্টটা নিবে, বাট
যখন আমরা একই ছাদের নিচে থাকি, একজন যদি পারপেট্রেটর হয়, সেটা মেন্টালি অসুবিধার হোক বা যা কিছু হোক না কেন, তার থেরাপি দেওয়া লাগবে বা যে কোনো মেন্টাল ট্রিটমেন্ট লাগবে। সেটা না দিয়ে আমরা আমাদের কমিউনিটির মধ্যে আমরা যেটাকে বেশি ফোকাস করি যে মানিয়ে নাও, এই মানিয়ে নেওয়াটা আসলে অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। দুটো বাচ্চার মা যখন এই দুটো বাচ্চাকে ম্যানেজ করতে গিয়ে আরও ডোমেস্টিক অ্যাবিউজের শিকার হয়, তখন তার পক্ষে ওই সংসারটাকে টিকিয়ে রাখা মুশকিল হয়। দেখুন, এটাকে যদি ইনিশিয়াল স্টেজে স্টপ করা যেত, তাহলে কিন্তু আর এই পুলিশ পর্যন্ত গড়াতো না। যেহেতু পুলিশ পর্যন্ত গড়িয়েছে, দুইজন সেপারেট হয়ে গিয়েছে, হাজব্যান্ডের বিরুদ্ধে কোনো এলিগেশনস নাই, তারপরও এটা একটা ডোমেস্টিক অ্যাবিউজের পর্যায়ে পড়বে। আপনার উচিত হবে যে কোনো যে রিফিউজ অর্গানাইজেশন যেগুলো আছে সেগুলোর সাপোর্ট নিয়ে জিপির সাথে কথা বলে আপনার পুরো যে ভিকটিম কিভাবে হয়েছেন, কিভাবে আপনার প্রতি অ্যাবিউজ হয়েছে, এই সবগুলো ব্যাখ্যা করবেন এবং এগুলোর যেটা ইনিশিয়াল যে সাপোর্ট নেওয়া দরকার, যেটা আপনি বলেছেন অলরেডি রিফিউজ তাকে হোটেলে নিয়ে গেছে, তারা এতটুকু সাপোর্ট দিবে এবং বিভিন্নভাবে লোকাল অথরিটি হয়তো ইনভলভ হওয়ার পরে বাচ্চাদের বেস্ট ইন্টারেস্ট নিয়ে কাজ করবে। বাট আমরা যে জিনিসটাকে বলবো যে শুধুমাত্র এখানে ফ্যামিলি বিষয় যেহেতু জড়িত না, ক্রিমিনাল একটা অ্যালিগেশনস চলে আসছে, ফ্যামিলি ডিসপিউটস অ্যারাইজ করছে, অন দ্য আদার হ্যান্ড একটা পোটেনশিয়াল রিস্ক আছে যেটা তার ইমিগ্রেশন এফেক্ট করতে পারে। তার হাজব্যান্ডের সাথে যদি তার সম্পর্কটা না থাকে বা ভেঙে যায়, তখন হাজব্যান্ড হয়তো রিপোর্ট করে দিতে পারে, অথবা তার যে 2 ইয়ার্স হয়ে গেছে তার ফার্দার এক্সটেনশনের সময় তার ঝামেলা হতে পারে। এখন এই যে ভিকটিম, সে যদি প্রুফ করতে পারে যে সে ডোমেস্টিক অ্যাবিউজের শিকার হয়েছে, তাহলে সে প্রথমত, যেহেতু তার এখন কোনো সুবিধা নাই, সে বেনিফিটও পাচ্ছে না, আমি অ্যাজিউম করি, সে প্রথমেই এই ডোমেস্টিক ভায়োলেন্সের উপর ডিপেন্ড করে সে 3 মাসের একটা কনসেশনারি লিভ নিতে পারবে, যেটায় তার পাওয়ার সাথে সাথে, এটা বেশি সময় লাগে না, 2 সপ্তাহ লাগে, আপনি যে কোনো এক্সপার্ট দিয়ে করালে খুব ভালো হয়, তারা কাগজগুলো ডকুমেন্টসগুলো ভালোভাবে দিয়ে 3 মাসের একটা লিভ পাবে এবং এই 3 মাসের লিভটা হচ্ছে সে এটাকে বলে MBDAC অ্যাপ্লিকেশন, সে তার বেনিফিট সিকিউর হবে, সে বেনিফিট ক্লেম করতে পারবে। অন দ্য আদার হ্যান্ড, যেহেতু সেটেলড পার্সনের ওয়াইফ, ব্রিটিশ স্পাউস যেহেতু, সে এই 3 মাসের মধ্যেই আর একটা অ্যাপ্লিকেশন করতে পারবে যেটা লিডিং টু সেটেলমেন্ট। যদি সে প্রুভ করতে পারে যে সে ডোমেস্টিক অ্যাবিউজের শিকার হয়েছে, তাহলে সে আর্লি সেটেলমেন্ট পেয়ে যাবে, তার 5 বছর বা 10 বছর অপেক্ষা করতে হবে না। আশা করি ধন্যবাদ। একটু এডিশন প্লিজ। আপনার প্রশ্নের অ্যাঙ্গেল থেকে যতটুকু আমরা অনুধাবন করতে পেরেছি যে তাকে খালি হোটেলে নিয়ে যাওয়া হয়েছে, পুলিশ বোধহয় এখন আর ফার্দার কোনো ইনভেস্টিগেশন দিকে যাচ্ছে না। প্রশ্ন হচ্ছে, যেহেতু তিনি একজন মাইগ্রেন্ট, তার ইমিগ্রেশন স্ট্যাটাস কী হবে? ভাই বলে দিয়েছেন খুব সুন্দর করে যে যদি তিনি ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম হয়ে থাকেন, এখন এটি একটি দিক। আর অন্যদিকে যদি তার কোনো প্রমাণ না থেকে থাকে, ডোমেস্টিক ভায়োলেন্স এস্টাবলিশ করার জন্য অনেকগুলি প্রমাণ লাগে, যেমন মেডিকেল এভিডেন্স লাগে, পুলিশ রিপোর্ট লাগে, নন মলেস্টেশন অকুপেশন অর্ডার লাগে, আমি যদি ভুল না বলি সোশ্যাল সার্ভিস রিপোর্ট লাগে, 7টি ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট লাগে মিনিমাম এটি এস্টাবলিশ করার জন্য। তা যদি না হয় তাহলে কী হবে? ওই যে আমার ভাই কায়সার খান, যে সিভিল সার্ভেন্ট, উনি বলেছিলেন বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড। যেহেতু তার 2 জন বাচ্চা রয়েছেন, বাচ্চাদেরকে ভেহিকেল হিসেবে তিনি ইউজ করে হি ক্যান অ্যাপ্লাই ফর ফার্দার লিভ টু রিমেইন অ্যাজ ফাদার অফ 2 ব্রিটিশ সিটিজেন চিলড্রেন, নাম্বার 1। নাম্বার 2, ওই যে আমি বলেছিলাম যুক্তরাজ্য হিউম্যান রাইটসকে খুব মূল্যায়ন করে, হিউম্যান রাইটসের ঝান্ডা তারা বহন করে, সেই জায়গাতে দাঁড়িয়ে একটি অ্যাপ্লিকেশন ফি হচ্ছে আন্ডার দি কারেন্ট ইমিগ্রেশন রুলস অনুযায়ী 1258 পাউন্ড একটি ফি। সেকেন্ড আরেকটি ফি হচ্ছে আপনার মেডিকেল ফি, যেটি বলা হয় NHS ফি, সেটি 2800 পাউন্ডের মতো, ইফ আই এম নট মিস্টেকেন, 2500 এরকম। তো ইন টোটাল প্রায় 4000 পাউন্ডের মতো অ্যাপ্লিকেশন ফি। সেই ফিটি মওকুফ করার জন্য ফি ওয়েভারের মতো একটি সুন্দর পলিসি কিন্তু যুক্তরাজ্য সরকার এবং হোম অফিস প্রদান করেছে এই ধরনের অ্যাপ্লিকেন্টদের জন্য। সুতরাং এই অ্যাপ্লিকেন্ট 2 ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারেন তার ইমিগ্রেশন স্ট্যাটাসকে সিকিউর করার জন্য। প্রথমত, যদি তার কাছে এনাফ এভিডেন্স থেকে থাকে, যেটি আমার সম্মানিত যে ঝান্ডা নিয়ে যিনি বহন করেন, আমাদের লিগ্যাল কমিটির উদীয়মান একজন নক্ষত্র সলিসিটার ইমতিয়াজ হোসেন, তিনি বলেছেন ডোমেস্টিক ভায়োলেন্সের মাধ্যমে তিনি প্রাথমিক অবস্থায় 3 মাসে দেওয়া হবে, আর যদি তিনি প্রুফ করতে পারেন তার কেসটি, তাহলে তাকে সরাসরি সেটেলমেন্ট দিয়ে দেওয়া হবে, তাকে 5 বছর ওয়েট করতে হবে না। আর এটি যদি না হয়, আরেকটি দিক হচ্ছে বাচ্চাদেরকে ব্যবহার করে অ্যাজ এ ফাদার অফ দিস 2 ব্রিটিশ সিটিজেন চিলড্রেন তিনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন ফর ফার্দার লিভ টু রিমেইন। ধন্যবাদ।
আমি ভুল না বলে থাকি ভাই। আমাদের হাতে একদম সময় কম, লাস্ট কোশ্চেন। হ্যাঁ, তো লাস্ট কোয়েশ্চেন হিসেবে ইন টার্মস অফ যদি একজন অলরেডি এক্সিস্টিং অ্যাপ্লিকেশন আছে ফর ইমিগ্রেশন স্ট্যাটাস, ক্যান দে চেঞ্জ ইট টু দেন অ্যাপ্লাই অ্যাজ এ প্যারেন্ট? And I know we've touched a little bit on it, but a little bit of detail. And I guess also if, for example, I mean, also we've touched on when there is a separation. So again, when there is a separation, can the parent then apply? Of course, I'll answer the second question first. Okay, in Bangla, because the audience are Bengalis. তো যদি সেপারেশন হয়ে যায়, obviously যদি কোনো বাচ্চা থেকে থাকে on the basis of the access to the children, এই প্যারেন্ট কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন for further remain under private life এই ক্যাটাগরিতে best interest of the children. সেকেন্ডলি সুইচিং এর যে বিষয়টি বলেছেন আপনি, যদি এমন হয়ে থাকে মেইন অ্যাপ্লিকেন্ট তিনি হচ্ছেন কেয়ার ভিসার নিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন, আর ডিপেন্ডেন্ট যিনি অ্যাপ্লিকেন্ট হাজব্যান্ড তিনি এসছেন ডিপেন্ডেন্ট হিসেবে, বাচ্চা রয়ে গেছে এবং তাদের ভিতরে সেপারেশন হয়ে গেছে, সেই ক্ষেত্রে সুইচিংয়ের যে বিষয়টি, এটি সুইচিং কিন্তু এটা ওই ধরনের সুইচিং না। টু এক্সেস দি চাইল্ডস বেস্ট ইন্টারেস্ট সেই পর্যায়ে যদিও লিমিটেড লিভ টু রিমেইন, বাট বাচ্চাকে এক্সেস করার জন্য আন্ডার হিউম্যান রাইটস আন্ডার আর্টিকেল 8 এই প্যারেন্ট কিন্তু তিনি অ্যাপ্লাই করতে পারছেন ফর ফার্দার লিভ টু রিমেইন। ধন্যবাদ। থ্যাংক ইউ মোহিত ভাই, আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, আমি আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, আমাদের একদম শেষ প্রান্তে এসে গেছি। দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি 30 সেকেন্ডস কিছু বলেন। ছোট্ট একটি কথা, আমি নিজে যদি আজকে থেকে ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, অ্যাটলিস্ট সমাজ থেকে একজন অপরাধী কমে গেল। আসুন আমরা সবাই প্রত্যেকেই প্রতিদিন এক একজন করে ভালো মানুষ হয়ে ওঠার চেষ্টা করি। ধন্যবাদ। কাসর ভাই 30 সেকেন্ডস। আমরা তো ল এন্ড লিগ্যাল এইড এই প্রোগ্রামগুলো সাজাইছি একটা কারণে, যেন so that we can help the viewers really think about the core, which is, and I will always keep on mentioning this, children. Think about the children with all disputes that happen and try and mitigate things early. থ্যাংক ইউ কাসর ভাই, থ্যাংক ইউ মোহিত ভাই। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। আমি ডোমেস্টিক ভায়োলেন্স ইস্যুতে আমরা বিভিন্ন আগের প্রোগ্রামগুলোতে অনেকবার এগুলো বলেছি, আবার একটু রিক্যাপ করতে চাই। সেটা হচ্ছে যে আমরা একটু আগে বলেছি একজন দর্শকের কোশ্চেনের উত্তরে যে যারা ব্রিটিশ স্পাউস অথবা সেটেলড পার্সনের স্পাউস, তারা এই 3 মাসের কনসেশনারি লিভটা জন্য অ্যাপ্লাই করতে পারবেন। নতুন যে আইন MVDSE, যেটার যে কোনো লোক এই দেশে লিমিটেড লিভ টু রিমেইন নিয়ে যারা আছেন, তারাও এই ডোমেস্টিক ভায়োলেন্স কনসেশনটাকে ইউজ করতে পারবেন। 3 মাসের একটা লিভ নিতে পারবেন, যে লিভটা আপনাদেরকে বিভিন্ন যে বেনিফিট ক্লেম করার জন্য আপনারা সেই সুযোগটা নিতে পারবেন। সো আশা করি আপনাদের আজকের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে, এবং আমরা পাক্ষিকভাবে এই অনুষ্ঠানটি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব, যে অনুষ্ঠানটিতে আমরা সবসময় বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, নতুন অতিথি নিয়ে। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। শুভরাত্রি, ভালো থাকুন, সুস্থ থাকুন।